আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এবার আপনাদের জন্য একটা লাইভ একটা সিভি নিয়ে আসছি। দ্যাট মিনস আমার নিজের সিভি। সিভি আমি কিভাবে লিখেছিলাম এটা মূল প্যাটার্নটা লেখা মনে করেন সেই একদম 2008-9 দিকে। তারপর থেকে শুধু আপডেট করছি, প্রতি বছর নতুন কিছু অ্যাড হচ্ছে আর আপডেট করছি। তো সেই আপডেটেড সিভিটা কেমন, সিভি কিভাবে লিখবেন এবং সিভিতে কি কি জিনিস অ্যাড করবেন, কোনটার পরে কোনটা রাখবেন, সিভি কত বড় হবে, ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এই সমস্ত কিছু নিয়েই আপনাদেরকে হাতে কলমে শেয়ার করতে যাচ্ছি এখনকার লেসন, যেটা হচ্ছে রাইটিং এ সিভি। ওয়েল, তো দেখেন আগে শুরু থেকে একদম শুরু করি যে উপরে দেখেন কি নামে সেভ করা সিভি। আপনি ড্যাশ দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন, তারপর আমি আমার নাম লিখেছি আবু এম ডি আব্দুল্লাহ। যেহেতু এখন 2022 সাল চলছে এবং 2022 সাল পর্যন্ত আমি যা যা করেছি বা আমার নোটেবল কিছু থেকে থাকলে আমি সেটা অ্যাড করেছি, সো আমি ব্র্যাকেটে 2022 লিখে সেভ করেছি। সো এটা দেখে যে কেউ বুঝতে পারবে যে আমি ধরেন এই সিভিটা কোথাও জবের জন্য পাঠালাম, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে সিভি আসলে আমি কতটা যত্ন করে তৈরি করি। আমি সিভি আমার রিনেম করেছি ফাইলটা একভাবে, তারপর হচ্ছে সালটা দেওয়ার কারণে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি প্রতি বছরই তাহলে আপডেট করি বা কিছু একটা। এবারে দেখি ওয়ার্ড ফাইলটা কেমন হবে। তো প্রথমে সিভি লিখবেন, অনেকে কারিকুলাম ভিটে লেখে, সেটাও লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনার নাম থাকবে, তারপর এখানে আপনার ইমেল আইডি থাকবে এবং ইমেল আইডি গুলো হাইপার লিঙ্ক হলে ভালো হয়, কারণ হাইপার লিঙ্ক হলে হবে কি বা লিঙ্ক দিয়ে তৈরি করলে হবে যে অনেক সময় যারা আপনার সিভিটা দেখবে, অ্যানালিসিস করবে, তারা কিন্তু সবসময় কপি করে তারপরে হচ্ছে জিমেলে নিয়ে এসে পেস্ট করে ইমেল নাও করতে পারে। সরাসরি তারা এখান থেকে ক্লিক করে কিন্তু ওই লিঙ্কে চলে যেতে পারে। আউটলুক ইউজ করে তারা কিন্তু ইমেল করতে পারে। তো ইমেল আইডিটা এখানে হাইপার লিঙ্ক করলে ভালো। তারপরে আমি একের বেশি ইমেল আইডি দিয়েছি। আমার প্রফেশনাল যে ইমেল আইডি সেটা তো আছেই, এর পাশাপাশি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কোন ইমেল ইউজ করতাম সেটাও দিয়েছি। তারপরে মেইলিং অ্যাড্রেস দিয়েছি। তো এই হচ্ছে মনে করেন আমার সিভির স্টার্টিংটা। তারপরে ছবি দিতে হয় একটা। ওয়েল, এই জায়গায় আমি একটা ডেমো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ছবি দিবেন না, এটা জাস্ট দেখানোর জন্য দেখানো। শার্ট পরা বা আপনি ফর্মাল ছবি দেখাবেন, সেই ফর্মাল ছবিটা হবে একদম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে এবং লেটেস্ট হবে, রিসেন্ট হবে, মানে সাম্প্রতিক তোলা এরকম একটা ছবি থাকবে। তো আমরা যখন হার্ড কপি পাঠাই সিভির, তখন দেখা যাচ্ছে যে আমরা এই সব কথা লিখে এই ছবিটাকে এই রাইট কর্নারে রাখি, আমরা স্ট্যাপল করে দিই। আবার যখন আমরা ইমেলে পাঠাই তখন আমরা এইভাবে রেখে দিই। আবার অনেক সময় ইমেলে পাঠালেও ছবিটা এই কর্নারে অনেক সময় আমরা পেস্ট করে রাখি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, এটা কোনো অসুবিধা নেই। এরপরে যেটা করবেন সেটা তাহলে সিভি এটুকু ক্লিয়ার যে প্রথমে সিভি লিখবেন, তারপর হচ্ছে আপনার নাম থাকবে বোল্ড করে, তারপর আপনার ইমেল আইডি থাকবে। কারণ সিভিটা দেখে যদি ওদের ইমপ্রেসিভ মনে হয়, ওরা যদি আপনাকে ইনিশিয়ালি আপনাকে ওরা চুজ করে, তাহলে সবার আগে আপনার সাথে যোগাযোগ করবে। তো যোগাযোগ করার জন্য তখন ওরা আপনাকে অপশন খুঁজবে, যোগাযোগ করার অপশন কোথায়, এই জন্য ফোন নাম্বার আর ইমেল আইডি, মেইলিং অ্যাড্রেস সবার আগে দিয়ে রাখবেন। তারপরে ছবি থাকছে, এরপরে থাকছে কেরিয়ার অবজেক্টিভ। কেরিয়ার অবজেক্টিভ আপনার অবশ্যই এমন হওয়া উচিত, আমরা অনেক সময় দেখি যে মানুষ একটার পর একটা, ইভেন আমি যখন এটা আপডেট করি বা আমি যখন থেকে সিভি বানানো শুরু করেছি, আমি দেখতাম যে মানুষ এত বিশেষণ দিচ্ছে, এত বিশেষণ দিচ্ছে একটার পর একটা, মানে কত যে কি সে পারে বা করতে চায়, বা নিজের সম্পর্কে এত ভালো ভালো বিশেষণ দেখে আমার অবাক লাগতো যে আরে ভাই, কেরিয়ার অবজেক্টিভ হওয়া উচিত খুব সিম্পল লাইনের, দুটো লাইনের হওয়া উচিত বা তিনটা লাইনের মধ্যেই হওয়া উচিত যে কি করতে চাই আমি, কোনটা ভালো পারি, আমি কেন করতে চাই। এটাই অবজেক্টিভ, উদ্দেশ্য, আমি কি করতে চাই, কেন করতে চাই এবং আমি কোথায় যেতে চাই। আমার একটা পুরা লাইফ লং কেরিয়ার কেমন হবে, আমি কোন ধরনের জব করতে চাই, আমার মধ্যে কোন কোয়ালিটি আছে সেটা দিয়ে আমি কেন করতে চাই, এই ধরনের কথাবার্তা থাকবে, যেন এই দুই লাইনের কথাটা পড়ে মানুষ বুঝতে পারে যে আপনি কেমন কোয়ালিফাইড, আপনি কোথায় অ্যাপ্লাই করছেন এবং আপনি ভবিষ্যতে কি করতে চান, এটুকু। এরপরে দেখেন আমি কি লিখেছি যে কেরিয়ার অবজেক্টিভ, টু এস্টাবলিশ মাইসেলফ অ্যাজ এন ইফেক্টিভ অ্যান্ড ট্রেন্ডি একাডেমিশিয়ান। আমি নিজেকে একজন ট্রেন্ডি এবং দক্ষ একাডেমিশিয়ান হিসেবে এস্টাবলিশ করতে চাই। রিওরিয়েন্টিং, পুনরায় পরিচিতি করে দেয়া স্টুডেন্টস উইথ দ্য জয় অফ রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড থিঙ্কিং। মানে আজকাল আমার যেটা মনে হয় যে মানুষ এই সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে বই পড়া, লেখালেখি করা, চিন্তা ভাবনা করা, এরকম এই কাজগুলো আগে যেটা আমরা করতাম সোশ্যাল মিডিয়া আসার আগে, এখন অনেকেই করি না। স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমরা এতটাই হয়ে গেছি, অ্যাডিক্টেড, মানে আমরা চূড়ান্ত লেভেলে যে আমাদের ওই চিন্তার কাজগুলো, পড়ার কাজগুলো আর হয়ই না। মানে বই হাতে নিলেও দেখা যাচ্ছে যে 2 মিনিট যেতে না যেতেই বইটা বন্ধ করে আবার মোবাইল চেক করছি। তো আমার উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে লেখালেখি, মানুষকে পড়া এবং তাদেরকে চিন্তার সাথে আবার পরিচয় করিয়ে দেয়া। টু মেক দেম হাংরি,
তাদেরকে ক্ষুধার্ত বানানো, ফর লার্নিং উইথ প্র্যাকটিক্যাল থটস, তাদেরকে নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত বানানো ফর এ বেটার সোসাইটি। কারণ আমি বিলিভ করি একটা বেটার সোসাইটি তখনই হবে যদি সবাই তাদের ভালো ভালো থট দিয়ে, নতুন নতুন লেসন দিয়ে আমরা সেই সোসাইটিটাকে সাজাই। আর এটা তখনই সম্ভব হবে যদি তারা লেখালেখি করে, যদি তারা বই পড়ে, বিভিন্ন ধরনের ব্লগ পড়ে, আর্টিকেল পড়ে, জার্নাল পড়ে এবং চিন্তা করে, এবং সেই চিন্তা দিয়ে নতুন একটা সমাজ তৈরি করে। তো এই কথাটাই আমি কিন্তু 3 লাইনের মধ্যে বা 2.5 লাইনের মধ্যে অ্যাড করেছি। চেষ্টা করছিলাম 2 লাইনের মধ্যে অ্যাড করতে, কিন্তু হয়নি। তো যেহেতু আমি 10-12 বছর জব করেছি, তো আমার জন্য কিন্তু 2 লাইন পার করে যাওয়াটা বা তৃতীয় লাইনে চলে আসাটা কিন্তু ইটস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। এটা কিন্তু বোঝা যায় যেটা হওয়া উচিত বা এটা হতে পারে। কিন্তু আপনি যদি ফ্রেশম্যান হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, তখন কিন্তু আপনার স্ট্রিক্টলি ইট শুড বি উইদিন 2 লাইনস। আপনার কিন্তু যে 2.5 লাইনটা যে আমার আসছে লাস্টের 3rd লাইনের কিছু, এটাও কিন্তু আপনার আসা যাবে না। আপনাকে কিন্তু একদম 2 লাইনে হতে হবে। এর ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে, বা একটাই রিজন যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখনো ফ্রেশম্যান, আপনি এখনো কোনো জবে জয়েন করেননি। আপনার কিন্তু এখন শুধু দক্ষতা যোগ্যতা বলতে আপনি লেখাপড়া কি কি আছে, এক্সট্রা কারিকুলার কি কি অ্যাক্টিভিটি করেছেন, সেগুলোই। সো সেগুলো দিয়ে আপনি কাজ করতে চান, এই কথাটা আপনি 2 লাইনে লিখলেই ভালো। আপনি যদি অনেক কিছু অ্যাড করেন যে টু ওয়ার্ক ইন এন দিস টাইপ অফ ডট ড্যাশ ব্লা 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 টাইপ অফ কোম্পানি, মানুষ কিছু কমন কথাবার্তা লেখা থাকে, ওটা অবশ্যই লিখবেন না। ওই কমন কথা লিখবেন না, আপনার মতন করে লিখুন। আমি কিন্তু আমার সিভির ক্যারিয়ার অবজেক্টিভটা পুরোপুরি নিজের মতন করে বানানো, এবং আমি আই ফিল গুড, আই ফিল প্রাউড যে আমি কারোটা না দেখে বা দেখেও তাদের মতন করে কপি না করে নিজের মতন করে বানিয়েছি। এটা রিক্রুটারদের কাছে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করে যে এই সিভিতে যা দেখলাম এটা ইউনিক মনে হলো। এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে আসি সেকেন্ড স্টেপে কি থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি যেহেতু টিচার, তো আমার যেহেতু ওই লেকচারার হিসেবে আমার কিছু অভিজ্ঞতা ছিল, সিনিয়র লেকচার হিসেবে ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি সেই হিসেবে আছে। সো জবের অভিজ্ঞতা যখন আমি লিখি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জাস্ট বললেই হবে না যে ওয়ার্ক ইন অমুক অর্গানাইজেশন অ্যাজ এই পজিশন, এভাবে না। আপনাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে। আপনি কোন ডেজিগনেশনে ছিলেন, কোন প্রতিষ্ঠানে ছিলেন, কবে থেকে কবে ছিলেন, সেই জিনিসটা এইভাবে গুছিয়ে লেখাটা কিন্তু মানুষের কাছে ভালো মনে হয় এবং সবকিছু জাজ করা ইজি হয়। তো কারণ আমি ছকে বেঁধে টেবিলে লিখেছি কলাম ওয়াইজ, এভাবে পড়তেও সুবিধা, জাজ করতেও সুবিধা। তো যেহেতু আমি লেখাপড়ার কাজ বা টিচিং এর পাশাপাশি আরো নন একাডেমিক কাজও করেছি, সো আমি 2 ভাগে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে ভাগ করেছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স একাডেমিক, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমি আইকিউএসসি অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে কাজ করেছিলাম, তারপর কেরিয়ার সার্ভিসের জন্য কাজ করেছিলাম একই প্রতিষ্ঠানে বিভিন্ন ভিন্ন সময়ে, সেটা লিখেছি। তারপর ক্রিয়েটিভ অ্যান্ড ফ্রিল্যান্সিং বেশ কিছু কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত, সেটা লিখেছি। এরপরে তারপর ট্রেনার হিসেবে আমি কিছু কাজ করছি, সেটাও লিখেছি, যে আমি কোথায় কোথায় ট্রেনিং এ নিয়েছি, আমি কি কি বিষয়ের উপর ট্রেনিং নিয়েছি, সেটা লিখেছি। একাডেমিক কোয়ালিফিকেশন, এরপরে আসছে একাডেমিক কোয়ালিফিকেশন। কারণ আমি যেহেতু একজন জব হোল্ডার, আমি যদি কোথাও অ্যাপ্লাই করি, আমি ডেফিনেটলি এখন আমি আমার 12 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, 12 বছরে কি কি করেছি সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু এখন সামনের দিকে আগাবো। আমি কিন্তু এখন ওই আমার জন্য ওই বিবিএ এমবিএটা কিন্তু ম্যান্ডেটরি না, ওটা তো থাকবেই। ওটার ভিত্তি করেই তো, ওটার উপর বেস করেই তো আমি জব পেয়েছি। সো সেই জবে আমি এত কিছু করেছি, বিভিন্ন জায়গায় এইসব কাজ করেছি। তো এই কাজের উপর ভিত্তি করে আমি যদি কোথাও অ্যাপ্লাই করি, তাহলে আমি সিভিটাকে এভাবে সাজাবো, মানে আমার কাজগুলো সবার আগে আসবে। বাট যখন ফ্রেশম্যান ছিলাম, যখন ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম, অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু সবার আগে আমার এই কেরিয়ার অবজেক্টিভ, তারপরে ছিল হচ্ছে আমার একাডেমিক কোয়ালিফিকেশন, এভাবে সাজিয়েছিলাম। তো এখানেও তাই, চাইলে টেবিল করে দেওয়া যায় অথবা এরকম করে প্যারাগ্রাফ করেও দেওয়া যায়। আমি আমার সিভিটা 2 ভাবে সাজিয়েছি, কিছু অংশ আমি টেবিল ফরম্যাটে দিয়েছি, কিছু অংশ আমি আবার প্যারাগ্রাফ ওয়েতে দিয়েছি। সো আমি কোন ডিগ্রি, কোন ইনস্টিটিউশন, মেজর কি ছিল, কোন ইয়ারে পাস করেছি, আমার সিজিপিএ কত ছিল, সবকিছু আমি এই ফরম্যাটে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর এগুলোর পাশাপাশি আমি একটা শর্ট কোর্স করেছিলাম সোশ্যাল বিজনেস এর উপরে, সেটাও এখানে লিখে দিয়েছি। এরপরে আমার হচ্ছে কি কি লেখালেখি আছে, পাবলিকেশন আছে কি। এখানে আমি আমার পাবলিকেশনের মধ্যে 16টা পাবলিকেশন দেখিয়েছি, যতগুলো করেছি এই টিচার হিসেবে কাজ শুরু করার পরে। কারণ প্রতি বছরই আমাদের কিছু না কিছু লেখালেখি করতে হয়, পাবলিকেশনের ব্যবস্থা করতে হয়। তো আমার জবের সাথে আসলে টিচিং তো দুটো জব মিলে, তো ক্লাসরুম টিচিং আর হচ্ছে গবেষণা। তো গবেষণা কোথায় কোথায় কি করেছি সেই জিনিসটা লিখেছি, এবং সেটাও একটা ফরম্যাট মেনটেন করে, রেফারেন্সের যে ফরম্যাট থাকে সেই জিনিসটা মেনটেন করে লিখেছি। এখানে আবার আমি মানে হচ্ছে সবচেয়ে মানে লেটেস্ট টু ওই অর্ডার লিখেছি, মানে
একদম মানে যত সম্ভব যেটাকে বলা হয় যে আমার মানে একদম রিসেন্ট ঘটনা লেটেস্ট গুলো থেকে আমি মানে ব্যাক ডেটে চলে গিয়েছি, 19 সালে 18 সালে কি লিখেছি সেই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, তারপর একদম শেষ মুহূর্তে আছে 2011। এর পাশাপাশি আমি হচ্ছে আর্টিকেল লিখতাম নিউজ পেপারে, ডেইলি স্টার লিখেছি কিছু, তো সেগুলোর আমি এখানে লিখেছি কি বিষয় লিখেছি, কবে পাবলিশ হয়েছে এবং লিংক সহ দিয়েছি। কোনো রিক্রুটার যদি চায় যে একটু পড়ে দেখবে যে আমি আদৌ কি লিখতে পারি বা কিসের উপর লিখেছিলাম বা সত্যি লিখেছিলাম কিনা, সে যেন লিংকে ক্লিক করে দেখতে পারে। তো সেই হিসাবে কিছু নিউজ পেপার আর্টিকেল এখানে দেয়া। আবার দেশ বিদেশি বেশ কিছু ব্লগেও আমি লিখেছি, বাংলা আর্টিকেল লিখেছি, ইংলিশে লিখেছি, দেশে বিদেশে, সেগুলোরও লিংক এখানে দিয়ে দিয়েছি ব্লগ পাবলিশ হিসেবে। তারপরে সিভিতে আরেকটা যেটা থাকবে হচ্ছে কম্পিউটার নলেজ। এটা তো বলাই বাহুল্য আপনার কম্পিউটার নলেজ থাকবে, তারপরেও আপনার দিয়ে দিলে ভালো যে কোন কাজগুলো আপনি ভালো পারেন। তারপরে হচ্ছে স্ট্রেংথ, এটা খুবই জরুরি বিষয়। আপনার সিভিতে ছোট ছোট আপনি এরকম যত পয়েন্ট অ্যাড করবেন 2 পেজের মধ্যে, বিগিনার হিসেবে 2 পেজের মধ্যে হওয়া উচিত, আমি আবারও বলছি। তাহলে যেটা হবে যে আপনার সিভিটা রিয়েলিস্টিক মনে হবে। অনেকে আমরা অনেক কাজ করে থাকি, আমি এখানে সেখানে বা আমি নিজের এলাকায়, শহরে, গ্রামে, দেশে বিদেশে অনেক কাজ করে থাকি, কিন্তু সব কাজ যদি লিস্ট করতে যাই তাহলে সিভি অনেক বড় হয়ে যাবে। বিগিনার হিসেবে, ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আমার সিভি কিন্তু 2 পেজের বেশি বড় হওয়া উচিত না। তো কারণ আদতে আমার অনেক অভিজ্ঞতা থাকলেও সেগুলো একটাও কিন্তু জবের অভিজ্ঞতা না। সো আমি যদি কোথাও জব না করে থাকি, আমার যদি সেই জবের অভিজ্ঞতা না থাকে, শুধু শুধু ছোটখাটো কাজের অভিজ্ঞতা দিয়ে সিভিটা বড় করা মানে কিন্তু মানুষ বিরক্ত হবে। সো 2 পেজের মধ্যে যেটা যেটা ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট যা যা করেছেন সেগুলো দিবেন। তো স্ট্রেংথ হিসেবে আমি এখানে দিয়েছি কি কি, যে আমি আমার সাথে চাই এরকম কিছু স্ট্রেংথ দিয়েছি। অ্যাবিলিটি টু পুট বেস্ট ইফোর্ট টু মেনটেন কোয়ালিটি ইন ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভ্যালুইং আদার্স ইমোশন, মানে যেটা আমি ভালো পারি সেটা দিয়েছি। সো স্ট্রেংথ হবে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি কোনটা ভালো পারেন সেটা। এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার এবং হচ্ছে ইভেন্ট পার্টিসিপেশন, কোথায় কোথায় কি কি হয়েছে, আমি কোন কোন ইভেন্টে পার্টিসিপেট করেছি সেগুলো এখানে লিখেছি। তো সেটাও লিখবেন যে আপনি কোনো কোর্স করেছেন কিনা বা আপনি কোথাও লেখাপড়ার পাশাপাশি কোনো ক্লাবের কাজ করেছেন কিনা সেটা আসবে এখানে। কিউরিওসিটি, এটা একান্তই আমার বানানো একটা টপিক, এটা আপনারা স্কিপ করতে পারেন, দিলেও ভালো। যে আপনার কোন কোন ক্ষেত্রে আগ্রহ হয়, কি কখনো রিক্রুটার যদি আপনার সিভিটা পছন্দ করে, আপনারকে দেখে, আপনার কেরিয়ার অবজেক্টিভ দেখে যদি আপনার প্রতি আগ্রহ তৈরি হয়, তখন সে আপনার সবকিছুই পড়তে চাইবে। তো কিউরিওসিটি দেখে আপনি তাকে আরো অ্যাট্রাক্টেড করতে পারবেন আপনার প্রতি, যে আপনার কোন দিকে আগ্রহ, আপনি কি ভালো পারেন। কারণ জব করি, বিজনেস করি, যাই করি না কেন, আপনার কাজের ক্ষেত্রে, আপনার জবের ক্ষেত্রে দেখবেন যে শুধু সারাদিন তো আর জব নিয়ে কথা হবে না, তাই না? মানুষ তো একজন মানুষের মানে হোল পার্সন আপনি। তো আপনার জীবনে জব ম্যাটার করবে, ফ্যামিলি ম্যাটার করবে, হবিজ ম্যাটার করবে, স্পোর্টস, রিলিজিয়ন সবকিছুই ম্যাটার করবে। তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে ভালো বা আপনার কোন কোন ক্ষেত্রে আপনার ফ্যাসিনেশন আছে, আপনার আগ্রহ আছে, সেটাও কিউরিওসিটি আন্ডারে লিখতে ভালো হয়। এটা আমি লিখেছিলাম। এটা একান্তই টিচিং এর জন্য মানে প্রযোজ্য, যে আমি টট কোর্সেস কি কি কোর্স পড়িয়েছি, বিবিএ, এমবিএ, সেটা একটা লিস্ট দিয়েছি। তারপরে হচ্ছে দিয়েছিলাম যে রিসেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং অ্যাটেন্ডেড, আমি কোন কোন ওয়ার্কশপ, সেমিনার, ট্রেনিং অ্যাটেন্ড করেছি তার একটা লিস্ট দিয়েছি এখানে। তো এখানে এগেইন যে মোস্ট রিসেন্ট থেকে শুরু করতে হয়, যে মানে সবচেয়ে রিসেন্ট কোথায় কোনটা আমি করেছিলাম সেটা থেকে। তো কি কি ওয়ার্কশপ করেছি, ওটা কোথায় হয়েছিল, টপিকটা কি ছিল, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এভাবে লিখবেন। এই জন্য আপনার প্রতিষ্ঠানে আপনি যেখানে কাজ করবেন না, বা আপনি যেখানে লেখাপড়া করেন, আপনি যেখানে যাই করেন না কেন, সেই প্রতিষ্ঠানে যদি কিছু কোনো ইভেন্ট হয়ে থাকে, ওয়ার্কশপ হয়ে থাকে, ডেফিনেটলি সেটা পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করলেও কিন্তু আপনি সেটা সিভিতে লিখতে পারছেন। আদারওয়াইজ আপনি যদি কোনো ওয়ার্কশপ, ট্রেনিং এ অ্যাটেন্ড না করে থাকেন, পার্টিসিপেন্টও না হয়ে থাকেন, তাহলে দেখা যাবে আপনি এই জিনিসগুলো লিখতে পারবেন না। সো আপনাকে এই জিনিসগুলো লেখার জন্য হলেও আপনাকে কিছু জায়গায় পার্টিসিপেট করতে হয়। এর ফলে হয় কি, রিক্রুটাররা দেখলে বুঝতে পারে যে এই মানুষটা নলেজ সিকিং মেন্টালিটি আছে, কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সে জানে, এবং সেখানে পার্টিসিপেশন তার ছিল। এরপর মেম্বারশিপ লিখেছিলাম, যে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ক্লাবের, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড নামে একটা এনজিওর সাথে ছিলাম। তারপর হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এদের সাথে এখনো যোগাযোগ কিছু না কিছু হয় আমার। যে ব্রিটিশ কাউন্সিল আমি মেম্বার ছিলাম, দেখা যেত যে ক্লাসের ফাঁকে বা ক্লাস শেষে, যেদিনটা আর্লি ক্লাস শেষ হতো, যে একটা হয় একটা বই পড়তাম, হোক সেটা কমিক্সের বই, হোক সেটা একটা ফ্যান্টাসি, তারপরে পড়তে ভালো লাগতো, ইংলিশ কিছু শেখা হতো সেই বিবিএ এর সময়। ডিভিডি ক্লাবের মেম্বার হওয়া যেত, আইএলটিএস লিসেনিং ক্লাবের মেম্বার হওয়া যেত। তো ব্রিটিশ কাউন্সিলের একটা মেম্বারশিপ থাকা আমার কাছে অনেক ভালো লাগতো। তারপরে পার্সোনাল ইনফরমেশন অল্প কিছু। এরপরে হচ্ছে যেটা করবেন লাস্টে, যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেবেন। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস কি কি আছে সবকিছু এখানে অ্যাড করবেন, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব,
টুইটার যা যা আপনি ইউজ করেন, যেখানে যেখানে আপনি ইনস্টাতে থাকেন বা যেখানে থাকেন সেগুলো এখানে অ্যাড করে দেবেন লিঙ্কটা। কারণ কি, সিভিতে তো সব অ্যাচিভমেন্ট, ভালো ভালো কথা লেখা থাকে, আপনি কোথায় কি করেছেন না করেছেন। তো ব্যক্তি জীবনে আপনি কেমন, কিভাবে আপনি লেখালেখি করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টগুলো কেমন হয়, আপনি কিভাবে ওখানে নিজের পার্সোনালিটিটাকে মেলে ধরছেন, সেটাও ইম্পর্টেন্ট। তো ওই জন্য আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেবেন, কারণ রিক্রুটাররা এটা দেখেই মূলত আসল জাজমেন্টটা করে। এই কথাগুলো তো থাকবেই, এটা তো সবারই থাকে। অনেক শিক্ষিত, অনেকভাবে নলেজ অ্যাচিভ করা এরকম অনেকেই আছে, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভিটিস, শব্দ চয়ন, সেখানে যে তাদের কথাবার্তা, তাদের রিয়াকশন, পোস্ট শেয়ারিং, ওগুলো দেখে বোঝা যায় যে সে আসলে মানুষ হিসেবে কেমন, সে কতটা সিনসিয়ার, সে কতটা রেসপন্সিবল, সে কতটা এথিক্যাল। তো এই জিনিসটাও কিন্তু মানুষজন বুঝতে চায়, দেখতে চায়। আর তখনই একটা ইনিশিয়াল জাজমেন্টের একটা লেভেল চলে আসে যে না, একে আমার লাগবে কি আমি একে নিব না। রেফারেন্স দিবেন দুজনে, রেফারেন্স চেষ্টা করবেন একই ফরম্যাটে দেওয়ার জন্য। তাদের নাম থাকবে, ডিজিগনেশন থাকবে, তারপর তারা কোথায় কাজ করে, ফোন নাম্বার, এই ফরম্যাটে দেবেন দুজনের। সাধারণত দুজনের রেফারেন্স দিতে হয়, কখনো কখনো তিনজনের রেফারেন্সও চায়। দুজনের রেফারেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে প্রফেশনাল বা একটা একাডেমিক হতে হয়, যে আপনি যেখানে লেখাপড়া করেছেন সেখানকার কোনো শিক্ষকের। আরেকটা হতে হয় যে পার্সোনাল, আপনার পরিচিত রিলেটিভের মধ্যে কেউ একজন আছে, ভালো জায়গায় কাজ করছে, বা বলার মতন কিছু একটা আপনি বলতে চান, বা হোক সে সিনিয়র লেভেলে, জুনিয়র লেভেলে, আপনি তাকে তার রেফারেন্সটা বা তার পরিচিতিটা আপনার রেফারেন্সে দিতে চান, সেটাও আপনি করতে পারেন। তারপরে সিগনেচার একটা রাখা হয়, কারণ এখন অনলাইনে আমরা বিভিন্ন জায়গায় সিভি ইমেল করি, তো সেই ক্ষেত্রে আমার সিগনেচারটাও জরুরি। তবে সিগনেচার এই কথাটা লেখা টাইপ করার পরে এটা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন না, এখানে অবশ্যই আপনার একটা এরকম সিগনেচার স্ক্যান করা হোক, আপনার এখানে ডিজিটাল সিগনেচার হোক, দিয়ে রাখা জরুরি। সো দিস ইজ হাউ ইউ নিড টু প্রিপেয়ার ইউর সিভি। আরো কিছু ছোটখাটো ব্যাপার আপনাদেরকে বলি, যেমন হেডিং গুলো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এরকম একটা অ্যাশ কালার, তার ভিতরে ব্ল্যাক কালার একটা ফরম্যাট করেছি, তার ভিতরে বুলেট দেওয়া পয়েন্টে এটা লিখেছি। তো সাধারণত যে 11-12 ফরম্যাটের মধ্যেই রাখতে হয়, এরকম রাখা বেটার। হেডিং গুলো থাকবে স্বাভাবিকভাবে বোল্ড করা, এবং ভিতরের কথাগুলো থাকবে আনবোল্ড। এভাবে আর কি সিভিটা সাজাবেন, এবং চেষ্টা করবেন 2 পেজের মধ্যে। যদি বেসিক কন্টেন্ট গুলোর কথা বলি, তাহলে যে ইন্ট্রোডাকশন, তারপর ছবি, কেরিয়ার অবজেক্টিভ, আপনার যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স, যদি না থাকে, না থাকলে নাই, ইন্টার্নশিপ করলে সেটা ইন্টার্নশিপ হিসেবে লিখবেন। তারপরে হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে, আপনি যদি কোনো লেখালেখি কাজ করে থাকেন সেটা লিখবেন, লিঙ্ক সহ, পেপারে কোথাও লেখা থাকলে সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার কম্পিউটার নলেজ কি, আপনার স্ট্রেংথ কোন দিকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোন কোন ইভেন্টে অংশ নিয়েছেন সেটা লিখবেন, কি কি কাজ করতে ভালো লাগে, কিউরিওসিটি আপনার কি আছে, রিসেন্ট কোনো সেমিনার ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন কিনা, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক সেটা লিখবেন। তারপরে হচ্ছে মেম্বারশিপ আছে কিনা কোথাও কোথাও আপনার সেটা। তারপর পার্সোনাল কিছু ইনফরমেশন দিবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ার করবেন, রেফারেন্স দিবেন, সিগনেচার দিবেন একটা। এভাবেই আপনি সিভিটা কমপ্লিট করবেন। অনেকে এরপরে আরেকটা লেখা থাকে যে আই সার্টিফাই মাই সেলফ সামথিং লাইক দিস, এটা করবেন না। নিজেকে নিজে সার্টিফাই করা যায় না, এটা তো খুব হাস্যকর দেখা, তাই না? আমি কখনো বলবো যে আমি খুব খারাপ, আমি মানে আই সার্টিফাই মাই সেলফ দ্যাট দ্য ইনফরমেশন আই হ্যাভ প্রোভাইডেড দে আর নট অথেন্টিক, এটা তো কেউ বলবে না। আপনি কেমন সেটা হচ্ছে আপনার রেফারেন্স যাদের দিয়েছেন তারা বলবে। সো আপনি নিজেকে কখনো নিজে সার্টিফাই করতে পারেন না। সো ওই জিনিসটা অনেকের সিভিতে লেখা থাকে, ওটা বাদ দিয়ে দিবেন। সিগনেচার দিয়ে আপনি এরকম একটা স্ক্যান সিগনেচার, ডিজিটাল সিগনেচার দিবেন, না হলে সেটাও দরকার নেই, বাট এভাবে সিভিটা আপনার রেডি করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, লিঙ্ক গুলো দিয়ে একটু ক্লিক করে চেষ্টা করবেন যে লিঙ্ক গুলো কাজ করছে কিনা। অনেক সময় একটা এক্সট্রা ডিজিট চলে আসে, স্পেস চলে আসে, টাইপ করতে গেলে অনেক সময় আমাদের অজান্তেই বেশ কিছু এখানে ক্যারেক্টার চলে আসে, তখন দেখা যাচ্ছে লিঙ্ক দিয়েছেন বাট লিঙ্কটা কাজ করছে না, এতেও কিন্তু ইমেজ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, খেয়াল রাখবেন এই জিনিসগুলো। ইনশাল্লাহ ভালো একটা সিভি তৈরি করবেন। কনফিউশন হলে আমাকে দেখাবেন। ভালো থাকবেন সবাই।